হ্যালো এভরিওয়ান। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে বল, আমরা আজকে সেটা নিয়ে বোঝার চেষ্টা করব, সেটা নিয়ে পড়ব। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। বল, আমি প্রথমেই তোমাদেরকে বইয়ের যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা পড়াবো, তারপরে এই ডেফিনেশন দ্বারা কি বুঝাইছে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। বইয়ে যেটা দেওয়া আছে, বল বল জিনিসটা কি? যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। এটা তো বইয়ের ডেফিনেশন। আসলে এই কথাটা দ্বারা কি বোঝায়? যেটা একটা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। ধরো তুমি যে ঘরে বসে আছো, তুমি চাচ্ছ যে ঘরের অবস্থানটা পরিবর্তন করার জন্য। তার জন্য তুমি কি করলা? দেওয়ালে ধাক্কা দিলা। তুমি কি এটারে গতিশীল করতে পারবা? পারবা না। এই যে পারবা না, কিন্তু তাও তুমি কিছু একটা প্রয়োগ করতেছো, করতে চাচ্ছ। এই যে চাওয়াটা, কিছু একটা প্রয়োগ করা, এই কিছু একটাটাই হচ্ছে কি? বল। আর যেটা গতিশীল বস্তুকে বেগের পরিবর্তন করে বা করতে চায়, তুমি একটা ট্রেন চলতেছে, এটা ট্রেনটারে তুমি টাইনা ধরে রাখছো থামানোর জন্য, তুমি কি কখনো থামাতে পারবা? পারবা না। কিন্তু তুমি থামাইতে চেষ্টা করছো, চেষ্টা করলে এটা বল। অথবা তুমি একটা ঠেলা গাড়ি চলতেছে, এটারে টান দিয়ে ধরছো, টান দিয়ে ধরাতে কি হবে? সেটার বেগের পরিবর্তন হবে না? বেগের তো পরিবর্তন হবে, হয়তো আগে জোরে চলতেছিল, এখন আস্তে চলবে। এই যে বেগের পরিবর্তনটা হচ্ছে, বা তুমি যে চাইছো ট্রেনের ক্ষেত্রে বেগের পরিবর্তনটা করার জন্য, পারো না পারো, এই যে তুমি চাইছো তার জন্য কিছু একটা প্রয়োগ করছো, এই কিছু একটাটাই হচ্ছে বল। অর্থাৎ যেটা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করে বা করতে চাক, করুক আর করতে চাক, একটা হলেই হইছে। যে জিনিসটা করার জন্য প্রয়োগ করতেছো, এই জিনিসটাই হচ্ছে বল। আশা করি তোমরা বল জিনিসটা কি এটা বুঝতে পারছো। এখন আসো আমরা জড়তা নিয়ে পড়বো। জড়তা জিনিসটা কি? জড়তা জিনিসটা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা জড়তা বলি। নরমালি আমরা জড়তা জিনিসটা বেশি ইউজ করি কোথায়? ধরো একটা মানুষ কথা বলতেছে, হ্যাঁ তার কথা বলার সমস্যা, সে ক্লিয়ারলি কথা বলতে পারে না। তো আমরা কি বলি? যে তার মুখে জড়তা আছে, তার জন্য সে ক্লিয়ারলি কথা বলতে পারে না। এই যে সে ক্লিয়ারলি কথা বলতে পারে না, কারণ সে যেভাবে বলতেছে এভাবেই বলে, ঠিক মতো বলতে পারে না। অর্থাৎ যে অবস্থাতে আছে ওই অবস্থাতেই থাকে। তো এই জিনিসটা, বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থাতে থাকতে চাওয়ার যে ইচ্ছাটা, যে প্রবণতাটা, এটাকে আমরা বলবো জড়তা। তাহলে জড়তা জিনিসটা কি? বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার ইচ্ছা বা প্রবণতাকে আমরা কি বলবো? জড়তা বলবো। এই জড়তাটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। কি কি? একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। তো স্থিতি জড়তা আমরা ইজিলি বলতে পারতেছি, জড়তা জিনিসটা যদি হয় যে অবস্থাতে আছে ওই অবস্থাতে থাকতে চাওয়ার প্রবণতা, তাহলে স্থিতি জড়তাটা কি? স্থিতি জড়তাটা হবে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা কি বলি? স্থিতি জড়তা বলি। যেমনটা হয়, ধরো একটা গাড়ি স্থির অবস্থায় আছে, এখন স্থির অবস্থা থেকে তুমি যদি এই গাড়িটাকে ধাক্কা দিয়ে গতিশীল করার চেষ্টা করো, দেখবা যে প্রথম ক্ষেত্রে তোমাকে ধাক্কা দিয়ে এটাকে গতিশীল করতে বেশি পরিমাণ বল প্রয়োগ করা লাগতেছে। কিন্তু যখন গাড়িটা চলতে শুরু করে, তখন ওই যে প্রথম অবস্থাতে তুমি যেই পরিমাণ বল প্রয়োগ করে একে গতিশীল করতেছো, এই পরিমাণ বল কিন্তু প্রয়োগ করা লাগে না তাকে গতিশীল রাখার জন্য। তাহলে প্রথম অবস্থাতে গতিশীল করতে বেশি পরিমাণ বল প্রয়োগ করা লাগে। কেন লাগে সেটা? কারণ সে স্থির আছে, সে চাইবেও স্থির থাকার জন্য। এই জিনিসটা হচ্ছে তার জড়তা। তাহলে স্থিতি জড়তার কারণে তাকে প্রথম অবস্থায় গতিশীল করতে আমাদের বেশি বল প্রয়োগ করা লাগে। এই স্থির বস্তু স্থির থাকতে চাই, এই জিনিসটাকে আমরা বলবো কি? স্থিতি জড়তা। আর আরেকটা হচ্ছে জড়তার প্রকার, যেটাকে আমরা বলি গতি জড়তা। তাহলে গতি জড়তাটা জিনিসটা কি? একটা বস্তু গতিশীল আছে, সেটাকে গতিশীল থাকতে দাও, মানে সে চাইবে যে সে গতিশীল থাকতে, কিন্তু তুমি যদি তাকে টাইনা ধরো থামানোর জন্য, তখন কিন্তু তোমার টাইনা থামাইতে বেশি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। কেন এটা লাগতেছে? এটা লাগতেছে যে তোমার তার গতি জড়তার কারণে, সে গতিশীল আছে, সে চাইতেছে গতিশীল থাকতে, তার জন্যই কি হয়? এই জিনিসটা হয়ে থাকে। এটার আরেকটা উদাহরণ দেওয়া যায় কোথায়? এটার উদাহরণ দেওয়া যায়, আমরা যখন বাসে বসে থাকি সিটের মধ্যে, হঠাৎ যদি বাস ব্রেক করে, দেখবা যে আমরা সামনের দিকে ঝুঁকে যাই। কেন যাই এটা?
আমাদের বডি পার্টের নিচের অংশটুকু বাসের সাথে লেগে থাকে। যখন বাস ব্রেক করা হয় তখন বডি পার্টের নিচের অংশটুকু বাসের সাথে স্থির হয়ে যায়, কিন্তু আমাদের শরীরের উপরের অংশ তখনও কিন্তু গতিশীল অবস্থায় থাকে। তো সে গতিশীল আছে, গতিশীলই তো থাকতে চাইবে, এটাই তো আমরা পড়ছি জড়তা থেকে। এই যে আবার গতিশীল থাকতে চাই, তার জন্যই আমরা সামনের দিকে কি হয়, একটু ঝুঁকে পড়ি। তাহলে তোমরা বুঝতে পারতেছো জড়তা জিনিসটা কি, স্থিতি জড়তা কি, গতি জড়তা কি। এখন এই যে বল আর জড়তা, এই দুইটার সাথে রিলেট করেই কিন্তু নিউটনের প্রথম সূত্রটা, এই দুইটার সাথে রিলেট করে নিউটনের প্রথম সূত্রটা তৈরি করা হয়েছে। নিউটনের প্রথম সূত্রটা তিনি কি আবিষ্কার করছেন? তিনি বলেন যে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এটাই হচ্ছে তার প্রথম কথা। তাহলে আমি যদি কোনো বল প্রয়োগ না করে একটা বস্তুকে স্থির রাখি, সেটা কি হবে? চিরকালই কি থাকবে? এটা স্থির থাকবে। আর সমবেগে একটা বস্তু চলতেছে, বেগে চলতেছে, কথাটা মাথায় রাখো, বেগে চলতেছে। বেগ কি? একটা ভেক্টর রাশি। তাইলে বেগে যদি চলতে থাকে তাহলে ভেক্টর রাশিটা কি সরাসরি চলবে না, সোজা চলবে না? তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? একটা বস্তু চলতেছে সরল পথে, আমি যদি এটার উপরে কোনো বল প্রয়োগ করলাম না, ধরো বাতাসের বাধা নাই, কোনো ধরনের কোনো বাধা নাই, ঘর্ষণ নাই, কিচ্ছু নাই, তখন কি হবে? তখন হবে যে এটা সরল পথে চলতেই থাকবে, একটা সোজা পথে চলতে থাকবে, এটা কোনো থামাথামি নাই। স্থির বস্তু যেমন চিরকাল স্থির অবস্থায় থাকবে, তেমনি সোজা পথে একটা চলমান বস্তু এটা সোজা চলতেই থাকবে। এই যে কথাটা, এই কথাটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। একটু আগে আমরা শিখেছি যে বল জিনিসটা কি। এখন এই বলটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে যৌগিক বল, আরেকটা হচ্ছে মৌলিক বল। তো আমি এখানে শুধু মৌলিক বলগুলা দিয়ে রাখছি, কারণ হচ্ছে যে যৌগিক বলগুলাই মৌলিক বল থেকে সৃষ্টি। এখন তাহলে মৌলিক বলগুলা কি? মৌলিক বল হচ্ছে যে বলগুলো অন্য কোনো বল থেকে সৃষ্টি হয় না, বরং অন্যান্য বল সমূহ কোনো না কোনো ভাবে এই বলগুলার কোনো না কোনো রূপ, তাদেরকে বলবো আমরা মৌলিক বল। অর্থাৎ যে বল অন্য কারো থেকে সৃষ্টি হয় না, অন্য বলগুলো তাদের থেকে সৃষ্টি হয়, এই বলগুলাকে আমরা কি বলবো? এই বলগুলাকে আমরা বলবো মৌলিক বল। এই মৌলিক বল কয়টা? এই মৌলিক বল হচ্ছে চারটা। চার ধরনের মৌলিক বল আছে। আর বাকি সব ধরনের যে সকল আমরা বল দেখতে পাই, এগুলা হচ্ছে যৌগিক বল। এগুলা কোনো না কোনো ভাবে এই চারটা থেকে তৈরি হয়। তো এই চারটাই হচ্ছে কি মৌলিক বা মূল। মহাকর্ষ বল, মহাকর্ষ বল এক ধরনের মৌলিক বল। এই মহাকর্ষ বলটা কি? মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে যে বলের মাধ্যমে, সেই বলটাকে বলবো আমরা কি বল? মহাকর্ষ বল। মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তু পরস্পরের যে বল আকর্ষণ করে তাকে আমরা বলবো কি বল? মহাকর্ষ বল। এখানে আসেন তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক বল, তড়িতের কারণে, অর্থাৎ দুইটা আহিত বস্তু বা চার্জিত বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে, সেই বলকে আমরা বলবো কি বল? তড়িৎ চুম্বক বল। দেখেন নাম থেকেই কিন্তু বোঝা যায়, তড়িৎ মানে এখানে আহিত বস্তু আছে, আর দুইটা আহিত বস্তু বা চার্জিত বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করবে, সেটাই হচ্ছে তড়িৎ চুম্বক বল। তারপরে আসেন দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলটা কি? দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে পরমাণুতে কিছু অস্থায়ী কণিকা রয়েছে। এই অস্থায়ী কণিকা যে পরমাণু নিউক্লিয়াসে ধরে রাখে যে বলটা, সেই বলটাকে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর আরেকটা হচ্ছে শেষেরটা যেটা, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা কি? সবল নিউক্লিয় বল হচ্ছে যে বলে পরমাণুর কেন্দ্রে, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন পরস্পর কিসে আবদ্ধ থাকে? নিউক্লিয়াসে আবদ্ধ থাকে। প্রোটন নিউট্রন যে বলের কারণে নিউক্লিয়াসে আবদ্ধ থাকে, সে বলটাকে আমরা কি বলবো? সবল নিউক্লিয় বল। তাহলে মৌলিক বল কয় ধরনের? চার ধরনের। মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এখন আমরা কথা বলবো এই যে মৌলিক বল সমূহ আছে তাদের পাল্লা নিয়ে। পাল্লা জিনিসটা কি? পাল্লা জিনিসটা হচ্ছে যে কত দূর থেকে একজন একজনের উপরে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, সেই জিনিসটাকে আমরা পাল্লা বলি। তো এখানে মহাকর্ষ বল যেটা, তার পাল্লা হচ্ছে অসীম, মানে এটা অসীম দূরত্ব থেকে একজন একজনের উপরে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। নরমালি বিকর্ষণ বল হয় না, মহাকর্ষ বল সবসময় কি হয়? আকর্ষণধর্মী হয়। তড়িৎ চুম্বক বল, এটাও পাল্লা হচ্ছে কি?
অসীম, অর্থাৎ অসীম দূরত্ব থেকে একজন একজনের প্রতি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। তারপরে এই যে দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কিন্তু অনেক ছোট, যেটা হচ্ছে 10⁻⁻15 মিটার। আর সবল নিউক্লিয় বল যেটা, তার পাল্লাও ছোট, সেটা হচ্ছে 10⁻16 মিটার। এখন আসো বাহক কণা। বাহক কণা জিনিসটা কি? আসলে এই যে বলগুলো কাজ করে, তাদের মধ্যে এক ধরনের কণার আদান প্রদান ঘটে। যে কণার আদান প্রদানের কারণে তাদের মধ্যে এই বলটা কাজ করে, তাদেরকে আমরা বলবো কি কণা? বাহক কণা। তো এদের কার ক্ষেত্রে বাহক কণা কি? মহাকর্ষ বলের ক্ষেত্রে বাহক কণা হচ্ছে গ্র্যাভিটন। এই জিনিসটা প্রমাণিত না, তাত্ত্বিকভাবে ধরে নেওয়া হয় বা বিজ্ঞানীরা তাত্ত্বিকভাবে জিনিসটা বলে যে মহাকর্ষ বল এক ধরনের কণার কারণেই কাজ করে, যেটাকে আমরা কি বলি? গ্র্যাভিটন কণা বলি। তড়িৎ চুম্বক বল, এটা কিসের জন্য কাজ করে? এটার বাহক কণা কে? বাহক কণা হচ্ছে ফোটন। তোমরা অনেকে ফোটন বলতে গিয়ে প্রোটন বলে ফেলো। প্রোটন আর ফোটন দুইটা আলাদা জিনিস। তো তড়িৎ চুম্বক বলের বাহক কণা কে? ফোটন কণা। তারপরে দুর্বল নিউক্লিয় বল, তার জন্য বাহক কণা কে? মেসন বা গ্লুয়ন। আর সবশেষে যেটা আছে সবল নিউক্লিয় বল, তার জন্য বাহক কণা হচ্ছে WZ বোসন। তো এই বাহক কণাগুলো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে, এটা অনেক ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা। মৌলিক বল আর যৌগিক বল নিয়ে দেখেছি, মানে 4 ধরনের বল তো মৌলিক বল, এটা ছাড়া যাই আছে সবই যৌগিক বল। এখন এই বলগুলো কিভাবে কাজ করে তার ভিত্তিতে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে বল আবার দুই প্রকার। কি কি? স্পর্শ বল আর অস্পর্শ বল। এখানে নাম থেকেই বোঝা যায় যে স্পর্শ আর অস্পর্শ দ্বারা কি মিন করে। মানে যে বলটা কাজ করার জন্য স্পর্শ করার দরকার আছে সেটাকে স্পর্শ বল বলে, আর যেটা দরকার নাই স্পর্শের, তাকে আমরা কি বলি? অস্পর্শ বলে। স্পর্শ মানে কি? এটাকে একটা ধরা, তাই তো? স্পর্শ বল কি কি হইতে পারে? সংঘর্ষ বল, তারপরে ঘর্ষণ বল। এই যে বলগুলো আছে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো যে স্পর্শ বল, কারণ এই সকল বল কাজ করার জন্য একটার সাথে একটা স্পর্শ করা লাগে। আর অস্পর্শ বল, যে সকল বলের জন্য স্পর্শের দরকার নাই তাদেরকে আমরা বলবো অস্পর্শ বল। এখন অস্পর্শ বল কি কি হতে পারে? মহাকর্ষ বল। মহাকর্ষ বল কাজ করার জন্য কি একটা আরেকটাকে টাচ করা লাগে? লাগে না। তারপরে তোমার চুম্বক বল, এটার জন্য কি একটা টাচ করা লাগে? না। তাই যে সকল বল কাজ করার জন্য একটাকে টাচ করা লাগে না, অর্থাৎ স্পর্শে আসা লাগে না, তাদেরকে বলবো অস্পর্শ বল। আর যাদের একটার সাথে লাগা লাগে, টাচ করা লাগে বা স্পর্শ করা লাগে, তাদেরকে আমরা বলবো স্পর্শ বল। আবার অবস্থানের উপর ভিত্তি করে বল দুই প্রকার। একটা হচ্ছে সাম্য বল, অবস্থানের উপর ভিত্তি করে একটা হচ্ছে সাম্য বল, আর একটা হচ্ছে অসাম্য বল। সাম্য বল জিনিসটা কি? যদি একটা বস্তুর উপরে একাধিক বল একসাথে কাজ করে সাম্য অবস্থা সৃষ্টি করে বস্তুর, অর্থাৎ বস্তুর লব্ধি শূন্য হয়, তাহলে একটা বস্তুর উপরে একসাথে একাধিক বল কাজ করতেছে কিন্তু সাম্য অবস্থা সৃষ্টি করতেছে, তাকে আমরা বলবো কি? সাম্য বল। তো এটা কি হইতে পারে? ধরো আমি এটা আমার সাম্য অবস্থায় পেন্সিলের বা কলমের, এখন আমি এটারে এভাবে ধরে রাখছি, আমি এদিক থেকেও বল প্রয়োগ করতেছি, এদিক থেকেও বল প্রয়োগ করতেছি, কিন্তু এটা কোনো দিকেই যাচ্ছে না, এটা সাম্য অবস্থায় আছে। তাহলে একাধিক বল মানে দুইটা বল এখানে কাজ করতেছে কিন্তু এটা সাম্য অবস্থায় আছে। তো এরকম যে বলগুলো একটা বস্তুর উপরে কাজ করে তাকে সাম্য অবস্থার সৃষ্টি করে, তাদেরকে আমরা বলবো সাম্য বল। আরেকটা উদাহরণ হতে পারে, ধরো সুতা দিয়ে একটা ভরকে তুমি ঝুলাই দিছো, এখন এখানে জি তাকে নিচের দিকে টানতেছে এক ধরনের বল, আর এই যে সুতার টান, এটাকে আমরা টেনশন বল বলি, তার জন্য টি দিয়ে দিছে, তাকে টেনে ধরে রাখছে। দুই বলের কারণে সে কি অবস্থায় আছে? স্থির অবস্থায় এই অবস্থানে আছে, যার কারণে আমি এটাকে কি বল বলতে পারি? এটা একটা সাম্য বল। আর অসাম্য বল, যদি একাধিক বল কাজ করার পরে সাম্য অবস্থায় না থাকে, সাম্য অবস্থায় থাকলে সাম্য বল, আর যদি সাম্য অবস্থায় না থাকে তাহলে তো অসাম্য বল। যেমন একটা উদাহরণ, একটা পেন্ডুলাম বলতে পারো, এটা ঝুলতেছে, এখানে ডাব্লিউ কাজ করতেছে, টেনশন টি কাজ করতেছে। তো এই হিসাবে যদি চিন্তা করো তাহলে বল কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সাম্য বল আর একটা হচ্ছে অসাম্য বল। এখন আমরা দেখব বল সম্পর্কিত নিউটনের 2 নাম্বার সূত্র। বল সম্পর্কিত নিউটনের 2 নাম্বার সূত্রে কি বলা আছে? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এখানে যে বল কথাটা আছে সেটা তো আমরা আগে থেকে জানি বল জিনিসটা কি, কিন্তু এখানে ভরবেগ যে কথাটা বলা আছে
সেটার মানে কি? দেখো আমি যদি এখানে আলাদাভাবে ভরবেগ লিখি, ভরবেগ এখানে প্রশ্নের মধ্যে আনসার দেওয়া আছে ভরবেগ, তাহলে ভরবেগ কিছু না মানে মিডলে একটা গুণ চিহ্ন আছে, তাহলে বস্তুর ভর আর বেগের গুণফলকে কি বলবো? আমরা ভরবেগ বলবো। ইজি একদম, বস্তুর ভরবেগের পরিবর্তনকে আমরা কি বলবো? ভরবেগ বলবো। বলা আছে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে বলের সমানুপাতিক কি হবে? বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে একটা বস্তুর ক্ষেত্রে কি হয়, আদিতে একটা ধরো এখানে একটা একটা এম বস্তু আছে, হ্যাঁ, সেটা গতিশীল আছে, তাহলে এখানে তার বেগ ছিল কত? ইউ আদি বেগ, এখানে গিয়ে বেগ কি হবে? এম বস্তুর বেগই তো হবে ভি শেষ বেগ, তাহলে এখানে একটা ভরবেগ থাকে ভর আর বেগ, এখানে একটা ভরবেগ থাকে, তাহলে এইখান থেকে এখানে যখন যাচ্ছে ভরবেগের অবশ্যই পরিবর্তন হইতেছে, তাহলে এই পরিবর্তনটা কিসের সমানুপাতিক? এই যে পরিবর্তন mv মাইনাস mu, এটা কিসের সমানুপাতিক? এটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটার যদি আমরা একটু আলাদাভাবে লিখি, তাহলে এর প্রপোর্শনাল এই দুই জায়গা থেকে কে কমন যায়? m কমন যায়, তাহলে v মাইনাস u বাই t থাকে, তাই না? এই জিনিসটাকে তো আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি যে f প্রপোর্শনাল m ইনটু v মাইনাস u বাই t, তাই না? তাহলে এখানে আবার আমরা লিখতে পারি f প্রপোর্শনাল m এ, এটার মানে তো এ, যেহেতু এখানে আমরা বলতে পারি এ সূত্র কি? ত্বরণের সূত্র হচ্ছে v u বাই t, তাইলে এই যে এই জিনিসটার পরিবর্তে আমি সম্পূর্ণ এ লিখতে পারি। এখন এখানে যদি ধ্রুবকের মান 1 হয়, তাহলে f ইকুয়াল টু আমরা m এ লিখতে পারি না? সরি, f ইকুয়াল টু m এ, যেটা হচ্ছে আমাদের নিউটনের 2 নাম্বার সূত্র। এখন তাহলে আমরা এখানে বলতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার কি? প্রযুক্ত বলের সমানুপাতিক, যেখান থেকে এই জিনিসটা আমরা পাইছি। এখন বল যেদিকে ক্রিয়া করবে, বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে করবে। এখানে এ একই রাশি, এ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে এর একটা দিক আছে, তাহলে প্রযুক্ত বল সেদিকে করবে যেদিকে পরিবর্তন করে, তার মানে তুমি এদিকে বল প্রয়োগ করতেছো, ভরবেগের পরিবর্তনটা এদিকেই করবে। শেষের কথা এই জিনিসটাই বলা আছে। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটা, আমরা ইজিলি বলতে পারবো F ইকুয়াল ma। আর এখানে ভরবেগটাও আমরা শিখে গেছি। এখন এটার এককের মধ্যে যদি যাই আমি, এর একক কি হবে? ভরবেগের একক কি হবে? ভরের একক কি? কেজি। আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এটাই তো একক, তাই না? ভরবেগের একক তো এই জিনিসটাই। আর এখানে বলের একক কি? ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। আর ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জিনিসটাকে আমরা সংক্ষেপে কি বলি? নিউটন। এই জিনিসটাকে, এটা হচ্ছে তার একক। তাহলে আমরা যদি ভেঙে লিখি, সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বল আবিষ্কার করছে কি? বিজ্ঞানী নিউটন। তার নাম অনুসারে আমরা বলের এককে নিউটন দ্বারাই প্রকাশ করি। তো এইটাই হচ্ছে বলের গাণিতিক রূপ, নিউটনের 2 নাম্বার সূত্র। আর ভরবেগ জিনিসটা তো এটাই। এতক্ষণ তো আমরা বস্তুর ভরবেগ আর ভর নির্ণয় করা শিখছি। এখন আমরা এখান থেকে মাত্রা নির্ণয় করাটা শিখবো। মাত্রাটা তোমাদের খ নাম্বারে আসে, তার জন্য মাত্রাটা খুব ভালোই ইম্পর্টেন্ট। তো আমরা এখানে ভরবেগের মাত্রা বের করবো। কার? ভরবেগ। তাহলে যার মাত্রা আমরা বের করব, মনে রাখবা তাকে কোন ব্র্যাকেটের ভিতরে রাখবো? ব্র্যাকেটের ভিতরে রাখবো। এখন মাত্রা বের করার ক্ষেত্রে আমরা তো জানি ভরবেগ P ইকুয়াল mv, তাহলে এখানে গুণ আকার আছে, তাহলে m হচ্ছে কিসের মাত্রা? এখন এখানে মাত্রা বের করবো, তাহলে কিসের মাত্রা বের করবো? প্রথমে ভরের মাত্রা, ভরের মাত্রা ইনটু এখানে আরেকটা কি দেওয়া আছে? বেগ। তাহলে বেগের মাত্রা, বেগের মাত্রা, তাহলে ভরের মাত্রা ইনটু বেগের মাত্রা। তাহলে ভরের মাত্রা কি? আমরা জানি ভরের মাত্রা m, আর বেগের মাত্রা lt ইনভার্স 1। তাহলে ভরবেগের মাত্রা কি হবে? m lt ইনভার্স 1। এখন এখানে আবার আমরা তো তাহলে ভরবেগের মাত্রাটা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে বলের মাত্রাটা বের করি। কার মাত্রা বের করব? বল। তাহলে যার মাত্রা বের করব তাকে কোন ব্র্যাকেটে রাখবো? থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। তাহলে আমরা জানি বল F ইকুয়াল কি? F ইকুয়াল ma। তাহলে এখান থেকে প্রথমে কার মাত্রা? সেম ভাবে ভরের মাত্রা, ভরের মাত্রা ইনটু তারপরে কার মাত্রা? এখানে এ মানে ত্বরণ, তাহলে ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা। আচ্ছা, তাহলে ভরের মাত্রা কি? আমরা জানি ভরের মাত্রা একটু আগে দেখলাম m। ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। তাহলে m lt ইনভার্স 2।
এটাই হচ্ছে ভরের মাত্রা, আর এটা হচ্ছে এটা হচ্ছে ভরবেগের মাত্রা, আর এটা হচ্ছে কিসের মাত্রা, তোমাদের বলের মাত্রা। এখন অনেকে আছে যে আমরা ভুল করে ফেলি বা ভুলে যাই যে ত্বরণের মাত্রা কি, বেগের মাত্রা কি। ভরের মাত্রা আমরা জানি, কিন্তু ত্বরণের মাত্রা, বেগের মাত্রা, এরকম বড় মাত্রাগুলো আমরা ভুলে যাই। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব? একটু ইজিলি সলভ করলে ভালো না এমসিকিউ এর ক্ষেত্রে? তখন আমরা কি করব, মাত্রা বের করার জন্য সূত্র লিখে ফেলবো। ভরবেগের সূত্র কি, এমবি। এখানে আমরা বের করতেছি, তাহলে এম একক কি, কেজি। বেগের একক কি, মিটার পার সেকেন্ড। তাহলে এই যে কেজি, এটা কার একক, ভরের একক। ভরের ইংলিশ নেম কি, ম্যাস। ম্যাস মানে এম। আর এখানে বেগ, মিটার। মিটার কিসের একক, দূরত্বের একক। দূরত্ব ইংলিশ কি, লেন্থ। লেন্থের প্রথম অক্ষর এল। আর এখানে সময়, সময়ের ইংলিশ কি, টাইম। টাইমের প্রথম অক্ষর টি। তাহলে এখানে আমাদের সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে প্রথমে আমরা একক লিখে ফেলবো, সূত্র লিখবো, একক লিখবো, তারপরে তাদের ইংলিশ নামগুলোর প্রথম অক্ষর দিয়ে দেবো। এভাবে ইজিলি আমরা এমসিকিউ সলভ করতে পারি। এখানেও যদি আমি বলেরটা বের করি, এফ ইকুয়াল কি, এম এম। এম এর একক কেজি, আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এম ম্যাস, এম লেন্থ, এল টি স্কয়ার। শেষ। এভাবে এমসিকিউ এর ক্ষেত্রে আমরা সলভ করতে পারবো, কিন্তু এটা যদি আমাদের রিটেনের ক্ষেত্রে হয়, তাহলে আমরা ওই যে এভাবে এমসিকিউ স্টাইলে সলভ করছি, এভাবে করলে হবে না, তখন জিরো দিয়ে দিবে। কারণ রিটেন সলভ করার জন্য এরকম কোনো ওয়ে নাই, এভাবেই সলভ করা লাগবে। তো এমসিকিউ এর ক্ষেত্রে আমরা শর্টকাটে সলভের জন্য এই বিষয়টা ইউজ করে আর কি। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, আশা করি বুঝতে পারছো। তারপরেও যদি কোনো কিছু না বুঝে থাকো, তাহলে ফ্রিলি কোশ্চেন করবা, কমেন্ট বক্স তো আছেই, কোশ্চেন করবা, আর আমিও তোমাদের কোশ্চেনের আনসার দেওয়ার ট্রাই করব। তো এই পার্ট এখানেই থাক, আর পরবর্তী পার্টে আমরা এই যে অধ্যায়ের বাকি অংশ শেষ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।